তিনটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু বিষয় ঘটছিল। তো আজ কলকাতা হাইকোর্টে একটি বড়সড় ডেভেলপমেন্ট হয়েছে এবং সে বিষয়ে আমাদের সিনিয়র আইনজীবীরা যারা সংশ্লিষ্ট ব্যক্তি তারা আপনাদের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন। খুব সংক্ষেপে বলতে গেলে বিষয়টা এরকম যে মহামান্য হাইকোর্ট তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিতর্ক বলে চিহ্নিত করার চেষ্টা করছিল কোনো কোনো মহল, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য অনেকের পৈশাচিক আনন্দ হচ্ছিল। তো সেটা হাইকোর্ট বলেছেন যে এই অ্যাকাউন্ট পুরোদস্তুর বন্ধ রাখার মতো উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তো সুতরাং দৈনন্দিন কাজ কর্ম খরচ করা যাবে, স্পেশাল অফিসার দেখবেন, এটা তো একটা পার্ট। আমি আইনের বিষয়টা খুব একটা যাচ্ছি না, তার কারণ ওখানে আইনজীবীরা তারা বিস্তারিত সবটা বলছেন। সব থেকে জরুরি যে বিষয়টি মহামান্য আদালত তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে সেটা হচ্ছে এই যারা আপত্তি করলো, যারা বিপ্লবী সেজে আপত্তি করলো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করা হোক, ব্যাংক অ্যাকাউন্টে অন্যায় কাজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক নয়, এগুলোর যে কি নীচ চরিত্র, এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট আইডেন্টিফাই করে দিয়েছেন, আরে আপনারা তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি সেটা কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন। অর্থাৎ যে যারা বিপ্লব করছেন, তৃণমূলের এই অ্যাকাউন্ট খারাপ, তৃণমূলের এই অ্যাকাউন্টের টাকা খারাপ, অথচ দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করুন তো এই বালিশ চাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা, 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ। জিজ্ঞাসা করুন সন্দীপন সাহাকে। তৃণমূলের যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তোমরা সই করে জমা দিচ্ছ, সেই অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা। যারা যারা সই করেছে তৃণমূলকে অসুবিধায় ফেলার জন্য ব্যাংক অ্যাকাউন্টে বদনাম দিয়ে, তাদের মধ্যে যারা ভোটে লড়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে, 25 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। তাহলে এ তো বড় চমৎকার কথা। ভোটের আগে চাটন ঋতরা ভোটে লড়বে মমতাদি অভিষেকের দেয়া প্রতীক নিয়ে, তৃণমূলের দেয়া টাকায় মোট কত টাকা খরচা হয়েছে ওদের এফিডেভিট দেখুন, ইলেকশন কমিশনে আপলোড করা খরচা দেখুন, মোট খরচ কত, কারুর 26 লাখ, কারুর 27 লাখ, চাটন ঋতু বোধহয় 26 লাখ। আরে তোমার 26 লাখের 25 লাখ তো তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে গেছে। এখন জিতে যাওয়ার পর তোমাদের লজ্জা করছে না সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য চিঠি দিতে? কিছু লোক আছে, খুব নিচ শ্রেণীর লোক আছে, মানসিকতার নিচ শ্রেণীর লোক আছে, যারা যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋতু হচ্ছে সেই ক্লাসে পড়ে। অর্থাৎ ভোটের আগে যে টাকাটা নিয়ে সে ভোটে লড়েছে, নিজের জেতা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট খারাপ, সেই টাকা খারাপ, টাকা বন্ধ করে দেওয়া হোক। এর মানে কি? এইটা যে আজকে কোর্ট অবজার্ভ করেছেন, এটা অনুমতি দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমরা তো বলছি তৃণমূলের যে ফান্ড, এই ফান্ডের কোনো জুরিসডিকশন এখতিয়ার আমার নয়, বা যাদের নয় তাদের নয়, কিন্তু একটা পার্টি তার তো ফান্ড থাকতেই পারে। 1998 সাল থেকে এত এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, শুভানুধ্যায়ী, সমর্থক, তো তাদের একটা ফান্ড থাকবে না? বিজেপির ফান্ড নেই, সিপিএম এর ফান্ড নেই, কংগ্রেসের ফান্ড নেই, অন্য দলের ফান্ড নেই, আমাদের লিগাল এবং অডিটেড ফান্ড। তার মধ্যেও যদি কেউ জেনুইন কোনো অভিযোগ আনতে পারেন, পার্টিকে বলতে পারতেন। কিন্তু তার বদলে যারা সবে 2 মাস আগে ওই ফান্ড থেকে 25 লাখ টাকা করে এক একজন নিয়ে ভোটে লড়েছে,
এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। এমএলএ হয়ে যাওয়ার পর বড় বড় কথা। ফলে কোর্ট আজকে এদের চরিত্রটাকে চিহ্নিত করে দিয়েছে। সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি, মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন, তুমি এমএলএ হয়েছ 25 লাখ টাকা নিয়ে, তোমার টোটাল খরচা 26, কারুর টোটাল খরচা 27, তুমি নিয়েছো 25 তৃণমূল থেকে, ওই অ্যাকাউন্ট থেকে, আর তুমি জেতার পর বলছো ওই অ্যাকাউন্টে টাকা খারাপ বন্ধ করে দেবে। তুমি টাকাটা ফেরত দিলে না কেন? তুমি টাকাটা ফেরত দিলে না কেন অভিযোগটা করার আগে? তাহলে অভিযোগটা করার আগে তো ভাই আমি জানতে পারলাম অ্যাকাউন্টটায় খারাপ টাকা আছে, আমি ওই টাকা নেব না, বললে না কেন? আচ্ছা নিয়ে ফেলেছি, ফেরত দিয়ে দিলাম, দিলে না কেন? আজকে কোর্টের রায় সব থেকে বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্ট, আইন টেকনিক্যাল পার্টটা লয়াররা আছেন, সিনিয়র লয়াররা আছেন, কল্যাণটা সব থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন বা যারা আছেন, কিন্তু রাজনৈতিক পার্ট হচ্ছে কিছু সুবিধাবাদী দ্বিচারিতাপূর্ণ, মানে আমি ওই টাকাটা নেব, ওই টাকাটা আমার ব্যক্তিগত স্বার্থে আমি ব্যবহার করব, আমার কাজ হয়ে যাওয়ার পর আমি বলবো ওটা খারাপ। তো ফলে এদের রায়, আজকের কোর্টের যে অবজারভেশন, তাতে এই সুযোগ সন্ধানী, দ্বিচারী, ধান্দাবাজ, যারা পার্টির টাকা ব্যবহার করে ভোট করায়, তারপরে আবার সেই একই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দেয়, এত বড় একটা চক্রান্তে যারা আছে, এই সুবিধাবাদীগুলোকে কোর্ট তার অবজারভেশনে রেখেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী রাজনৈতিক দল শাসকের সমর্থন এবং পুলিশের অভিযোগের সম্পর্ক সাংস্কৃতিক, যে একটা অভিযোগ করছে আর দেখুন, অভিষেক মনু সিংভি তিনি একজন বর্ষিয়ান আইনজীবী এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ, ফলে তিনি যেটা বলেছেন নিশ্চয়ই তার একটা কোনো জায়গা থেকে অভিজ্ঞতা থেকে বলেছেন। সব ব্যাপারে রাজনৈতিক মন্তব্য দেওয়া উচিত নয়। তবে পশ্চিমবঙ্গে একটা বিচিত্র পরিস্থিতি হয়েছে, সেটা হচ্ছে সরকার পক্ষ যারা, তারাই আবার একটা সুপরিকল্পিত নিয়ন্ত্রণে তথাকথিত স্বীকৃত বিরোধী, আবার তারাই এখানে এমন একটা বিরোধী যারা ঘটনাস্থলে গিয়ে বলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা এসেছি। এখানে বিরোধী যারা, তাদের এমন ভাবেই বিরোধী আসনের তকমা দেওয়া হচ্ছে যাতে সরকার পক্ষের সবটা চালাতে সুবিধা হয়, স্মুথ করতে হয়, বকলেস করানো বিরোধী, পোষা বিরোধী তৈরি করছে। ফলে এটা একটা বিচিত্র জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই যারা আছেন মমতাদির নেতৃত্বে, তাতে সরকারকে গঠনমূলক সহযোগিতা, একটা সরকার নতুন এসছে, নিশ্চিতভাবে তাদেরকে সহযোগিতা, কিন্তু যেখানে ভুল হবে মানুষের পাশে দাঁড়িয়ে যেখানে যেটা প্রতিবাদ করার, সেটা নিশ্চিতভাবে বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করবে। বকলেস পড়ারা হয়তো করবে না, বালিশ চাটারা হয়তো করবে না। আরে চাটন ঋতু একটা বোকার ছেলে, একটা খারাপ ছেলে, আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম বলে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি।
হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপনে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। আর 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালা আসবে। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল, কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার, দিদিও। সুতরাং এখন ওই কত সালে, তো তার আগে ঋতুর ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ঋতু কেমন লাগবে? এটা রাজনৈতিক বেজন্ম কেমন লাগবে? রাজনৈতিক বেজন্ম। সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূলটাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই কই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটন ঋতুর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে, চাটন ঋতু, চাটন ঋতু, চাটন ঋতু শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটের কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না, তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে। মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি, কেস আছে ওর। চাটন ঋতু, পুরুষ যৌনকর্মী, তার আবার বড় বড় কথা। যদি ধরুন বলছেন যে আপনি নাম না করি 10 বছর আগে দল বানানোর চেষ্টা আপনি করছেন, আমি কোথায় দল বানানোর চেষ্টা করেছি? বলতে পারি কে শুনতে পাকিয়েছে? আমি তখন জেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমার পুরো দস্তুর যোগাযোগ ছিল। সেই রাজনীতিটা বুঝতে গেলে ওকে অনেক বড় হতে হবে। ওইরকম চারানার ফেরেবাজি করে ওগুলো করা যায়। আমি কেন দল ভাঙাতে যাব? আমি দলের সৈনিক। যেদিন আমি সব থেকে বেশি আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে সেসব ভিডিও তো আছে, তো দেখবেন। সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি, এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোনো নেতা বা নেত্রী বা কোনো নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের উপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলিনি। বরং মারা গেছেন শ্রদ্ধেয় ব্যক্তি, পুরনো দাদা আমার কাছে বারবার এসেছিলেন, সসম্মানে একটি জায়গায় নিয়ে যাওয়ার আমন্ত্রণ করে এসেছিলেন, করেছিলেন। তাদের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল, কিন্তু আমি আমার পাড়ার লোককে পর্যন্ত বুঝিয়ে গেছিলেন কুণালকে দিয়েছ না। আমি হয়নি, আমি পারিনি, করিনি। যেটা হয় না সেটা হয় না। আর যে একবার বেইমানি করে, দল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় বেরিয়ে বেড়ায়, ওর সঙ্গে যে লোকগুলো আছে ওকে কেউ সহ্য করতে পারছে?
একটা লোক ওকে সহ্য করতে পারে না। কি বলে, শুভেন্দুর পুলিশ ওকে হেল্প করছে বলে ওর সঙ্গে আছে, যে পুলিশ বাঁচিয়ে দেবে, পুলিশ হ্যারাসমেন্ট হবে না, এই দেখিয়ে বাঁচিয়ে আছে। ও নিজের জোরে আছে নাকি? ওর গেঞ্জি আর জাঙ্গা ছাড়া ওর কি আছে ওর? একটা একটা তথাকথিত নাকি তারা তৃণমূল, তথাকথিত স্পিকারের দেয়া নাকি বিরোধী নেতা, তাদের কাজ হচ্ছে তৃণমূলের কি ক্ষতি করা যায়, তারা কর্মীরা আক্রান্ত, কর্মীদের পাশে দাঁড়ানো, সেখানে ছুটে যাওয়া, তাদের সময় হচ্ছে না। তাদের এলাকার মানুষকে কি কি সার্ভিস দেওয়া যায় সেখানে সময় হচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কি চিঠি দেওয়া যায়, তৃণমূলের বিরুদ্ধে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায়, অন্য লোকের হাতে তামাক খেয়ে যাচ্ছে। ওই পুতুল নাচের পুতুলের মতো অন্য লোক সুতো টানছে আর এখানে ধেই ধেই করে ওই বুড়ো খোকা নেচে বেড়াচ্ছে। কালকে তো পালালো ওখান থেকে, কালকে তো ওখান থেকে পালালো বারুইপুর থেকে, পুলিশ পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। একটা গোল সাদা গোল আলু ভাতে হাতে ছাতা নিয়ে একটা পুরুষ যৌনকর্মী হাঁটতে হাঁটতে যাচ্ছে আর পেছন থেকে লোক তাকে প্যাক মারছে। ওকে বলুন না, আমি তোকে বলছি যে ও একটা বোকা ছেলে, ও একটা খারাপ ছেলে, একটা চাটন ঋত। তোর যদি আমি বলছি তো, তুই চাটন ঋত, তুই সরকারের পা চেটে বালিশ চেটে তুই দাঁড়িয়ে আছিস। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে তুই আমার নাম নে, তুই আমার নামে মানহানির মামলা কর, চল তোর সঙ্গে কোর্টে রাখা হবে। সালা লাতখোর মাল, সিপিএম থেকে লাত খাওয়া, বিজেপি থেকে কি নাম তৃণমূল থেকে লাত খাওয়া, আর বিজেপি ঢুকতে দিচ্ছে না বলে পুষবো। ভালো জাতের হলে বাড়িতে, না হলে রাস্তা ফুটপাতে বিস্কুট। বিজেপি দরজা খুলছে না, আজব কথা। এই যে দেখুন এমপিদের প্রথম দল থেকে জিতে গিয়ে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিল। এই আজব কথা কি করে হতে পারে? প্রথম দল থেকে জিতলো, দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে কি মিটিং হচ্ছে আর যোগ দিচ্ছে বলছে তৃতীয় দল। আবার তৃতীয় দলের আমরা এখন এনসিপিআই। আবার দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একজন চিঠি দিয়েছেন, তার উপরে লেখা চিফ হুইপ তৃণমূল কংগ্রেস। মানে কি? এরা কোথায় আছে? এরা মানে আছে কোথায়? তো এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী। তিন টানেতে ঘুরে ঘুরে আমরা দলত্যাগী, এরকম একটা কিছু আসবে আর কি। তো ফলে কি আছে, এদের কত বড় অপমানজনক। এদের দিয়ে বিদ্রোহ বিপ্লব করাতে চাইছে, কিন্তু দরজা খুলছে না। ভালো জাতের হলে কিন্তু রাখতো বাড়িতে। পেডিগ্রিতে গন্ডগোল, ওখানে গেটের বাইরে। তুই ওই 91 পাতা তুই রোজ পড়, রোজ 10 পাতা পাঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তুই যা যা বলেছিলি সেগুলো আমি রোজ সকালবেলা, তোর ভিডিওর ফুল কালেকশন আমার কাছে আছে, সেগুলো আমি শুভেন্দু অধিকারীর পার্সোনাল ইয়েতে আর অমিত শাহের পার্সোনাল হোয়াটসঅ্যাপে এবার আমি তোর ভিডিওগুলো পাঠাতে থাকো। ঘুম থেকে উঠে রোজ দেখবে তুই কি কি বলেছিস। তবে এটা ভালো চাটনৃত যে সারাদিন ও তো বিরোধী দলনেতা, ওকে স্পিকার রাজার পাঠ দিয়েছেন, মাননীয় বিরোধী দলনেতা। এবার ওই বালিশ চাটার সিনটা তো ওই কাদার মধ্যে শুয়োরের নাতিরা যেরকম ওই কাদা চাটে, জঞ্জাল চাটে, সেই সিন। আমি তো ব্যক্তিগতকে বলছি না, আমি স্টাইলটাকে বলছি। কাদার মধ্যে দেখবেন যখন আবর্জনা নোংরা আস্তাকুড় শুয়োর যেরকম চেটে খায়, তো ওইভাবে যদি কেউ চাটে আর ভিডিও করে,
তো কি হবে ওর? কিন্তু নাদুস নুদুস গোলগাল চেহারা, ঠিক আছে। তবে ওর এত কিছু করার পরও যে দিনের শুরু থেকে শেষ ও আমার নাম জপে যাচ্ছে, আর কোথায় কোথায় কি কি বলছে সেগুলো আমার কাছেও খবর আসে, ভালো করুক না, আমার কোনো সমস্যা নেই, ও চালিয়ে যাক, আর 91 পাতা মুখস্থ করুক, এবং তারপরেও নজির রাখুক। যার বুকে এত যন্ত্রণা থাকে, দলের ওপর অভিমান থাকে, তারপরেও সে কিন্তু দলটা বদল করে চলে যায় না। শুধু বিজেপির কথা বলছি না, বিজেপিতে আমার যথেষ্ট বন্ধু বান্ধব ছিল, দল বদল দূরের কথা, একটা সেন্ট্রাল কমিটিও নেয়নি কুণাল ঘোষ। আমার বেলের পর যখন আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটি দেওয়া হয়েছে, আমি কমিটিটাও নিইনি, কিন্তু দল বদল তো পরের কথা, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, আমি কমিটিটাও নিইনি। আমার আর এক দাদা সোমেন মিত্র যখন পিসিসি প্রেসিডেন্ট, সোমেনদার সসম্মান সস্নেহ আমন্ত্রণ ছিল, আমি যাইনি। আরে আমার কাছে প্রায়োরিটি তো, আমি সাংবাদিকতা করেছি, রাজনীতি দিদির সঙ্গে একটা ভালো সম্পর্ক থেকে গেছে, আছি যখন, এত কিছু হয়েছে, আমি দিদির সঙ্গে থেকে যাব। তার মানে এই নয় যে বাকিদের সঙ্গে সম্পর্ক খারাপ, আর আমাকে বেঁচে থাকতে গেলে দলে ঘুরে 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 রাজনীতি করতে হবে, দলের ধান্দাবাজি করে 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 এই দলের এই দোকানে ওই দোকানে ওই দোকানে করতে হবে। আমার একটাই আফসোস হচ্ছে, সন্দীপন শাহ ছেলেটা ভালো ছেলে ছিল, একেবারে একটা বদ সঙ্গে পড়ে, কিছু ধান্দাবাজের পাল্লায় পড়ে ছেলেটা খুব, এটা আমার খারাপ লাগছে। যে কোনো অভিভাবক সেই কাজ করবেন, যে কোনো অভিভাবক সেই কাজ করবেন, কারণ ওদের দলের মধ্যে ওরা মানেটাই, ওরা মানে 7-8 জন এই ধরনের বেইমানিটা করছে, বাকিদেরকে তো পুলিশ দিয়ে চাপ দিয়ে হয়রানি করে মিথ্যা বুঝিয়ে রেখে দিয়েছে। তারা তো ফিরতে চাইছে, তারা তো অনেকে মমতাদির সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সকলের সঙ্গে অনেকের যোগাযোগ আছে, তারা হয়তো চাপটা কাটিয়ে বেরোতে পারছেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সকলকে আবেদন করে থাকেন, তো ঠিক কাজ করেছেন নেত্রী। এই ডিটেল আমি কিছুই জানি না, কিছুই বলবো কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলবো? যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করবো? সেটা এক জিনিস নিয়ে তার রোজ উত্তর দেওয়া যায় না, যেদিন আবার ওটা নিয়ে মুড হবে সে জিজ্ঞেস করতে হবে না, নিজে ঠিক হবে। দেখুন, প্রথম কথা, কোনো মামলায় কোনো চার্জশিট হলে তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবো না, তার কারণ মেরিট জানি না, মন্তব্য করবো না। টাইমিং জানি, সেক্ষেত্রে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার সম্ভাবনা থাকে। বাকিটা যিনি এবং তার আইনজীবীরা বলবেন। পাশাপাশি এটাও বলবো, চার্জশিট মানেই কিন্তু সেটা ধ্রুব সত্য নয়। অনেক সময় এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি একটা চার্জশিট দিয়ে রেখে দেয়। এবার সেই চার্জশিটটা সত্যি না আদৌ সেটা প্রমাণ করা যাবে কিনা, সেটা তো বিচারের সময় কোর্টে প্রমাণ হবে। সর্বোচ্চ শাস্তি তো আমরা সবাই চাই, কেন চাইব? সর্বোচ্চ শাস্তি যারা এই ধরনের, মানে রেপ টু মার্ডার, ধর্ষণ করে খুন, এই ভয়ঙ্কর ধর্ষণটাই ইটসেলফ একটা নারকীয় কাণ্ড, তার সঙ্গে যদি খুন, তো ফলে এটা তো আমরা সবাই চাই। এই যে আরজি কর 24 ঘন্টার মধ্যে তো ধরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আপনারাই তো সবাই বলে বলে সিবিআই কে পাঠালেন, তাহলে সিবিআই কেন সেটা করাতে পারলো না? ওই সময়টা দেখুন, কতগুলো রাজ্যে একাধিক ঘটনায় রাজ্য পুলিশ কিন্তু ইয়ে করে এনেছে, ফাঁসির সাজা কোর্ট থেকে করিয়ে এনেছে। এটা আরজি করে করতে তো কেউ বাধা দেয়নি, সিবিআই ছিল সেন্ট্রাল এজেন্সি, কেন করাননি?
দেখুন, ওটা একটা বড় ঘটনা, সেন্সিটিভ ঘটনা, ফলে ওর সব অ্যারেস্ট নিয়ে মন্তব্য করবো। অভিষেক ব্যানার্জি কি একবার দাঁড়িয়ে বলেছিলেন যে সিস্টার সাইড আপত্তি আপনারা সেটা মনে করেন? ওইভাবে নির্দিষ্টভাবে বলা যায় না। নিশ্চিতভাবে যে ব্যক্তি, দেখুন একটা কথা হচ্ছে, আমরা সবাই চাই, আমাদের আবেগ চায় যে আমাদের ঘরের মেয়েদের উপর যদি এই ধরনের অত্যাচার যে জন্তু করবে তা বেঁচে থাকার অধিকার নেই, এটা একদম পরিষ্কার বাংলা ভাষা। এবার সেটা আমরা কিভাবে করব? বেঁচে থাকার অধিকার নেই, সেটা তো আমরা মানে এক বাক্যে আমাদের বিবেক, আমাদের সিদ্ধান্ত, আমরা এক বাক্যে সেই কথাগুলো বলছি। এবার সেটা কোন পদ্ধতিতে হবে, সেটা মানে সঙ্গে সঙ্গে আইনের বাইরে গিয়ে হবে নাকি দ্রুততার সঙ্গে আইনের মধ্যে দিয়ে হবে, এইটা নিয়ে একটা সমাজে বিতর্কে। এই এই লোকগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই ব্যাপারটাই কিন্তু গোটা সমাজ একমত। এইখানটায় কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি। বিষয়টা হচ্ছে যে দুম করে একটা ঘটনা হয় কি, কখন একটা কিছু ঘটে গেলে তাকে দিয়ে আরো 4 জনকে যদি আইনে করানো যেত, কেউ সুবিধা না পেয়ে যায়, অমুক তমুক, এই ধরনের কিছু টেকনিক্যাল বিষয় চলে আসে। একজন ব্যক্তিও বলবে না কিন্তু যে এই ধরনের কোনো ব্যক্তি যে এই ধর্ষণ বা খুনের ঘটনা এবং চক্রান্তে যুক্ত, তার মানে সে সুস্থ শরীরে সমাজে ঘুরে বেড়া, এটা কোনো সুস্থ মানুষ বলবে না। বলে সে বলতে আমরা বলতে পারবো আইনের বিষয়, এটা একেবারেই আইনের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এটা কোন পার্সপেক্টিভে কাকে কিভাবে ডাকা হয়েছে, আমি এটা নিয়ে কোনো মানে এটা আমার আপনারা কি ধর্মতলায় করবেন না অন্য কোথাও করবেন? ধর্মতলাতে শহীদ মানে মানে গণহত্যার মুখে ফেলা হয়েছিল সিপিএম এর সেই সময় 1993 সালের 21শে জুলাই হয়েছে। তো সুতরাং নিশ্চয়ই শহীদ তর্পণটাও ধর্মতলাতেই আমরা চাইবো হোক। আমি এক্ষুনি বলতে পারবো, আমি সেটা হতে পারে, আমি বলতে পারবো না। ধর্মতলা কত বড় জায়গা কোনো ধারণা আছে? দেখুন, ওনারা কোথায় করতে চাইছেন বলা সেটা কথা নয়। তৃণমূলকে ডিস্টার্ব করে রাখতে ওনাদেরকে বিজেপি কি করতে বলছে, এইটা ওনাদের বড় কথা। ওনারা নিজেরাই জানেন না যে চিঠিটা নিয়ে যাচ্ছে সেটাই কি লেখা আছে। ওনারা যখন হাতে যখন আসছে, কোনো হোয়াটসঅ্যাপে আসছে, প্রিন্ট আউট করতে হচ্ছে অথবা কেউ একটা দিয়ে যাচ্ছে, তখন ওনারা দেখতে পাচ্ছেন। তো সুতরাং ওনারা ছিলেন কোথায় তখন? আচ্ছা কেউ আপনার একটা মজার কথা বলুন তো, গতকাল বারুইপুরে ধর্ষণে নিহতের বাড়িতে গেল একটা ধর্ষণে অভিযুক্ত, এই চাটন ঋত, এই কোথাও দেখেছেন? ধর্ষণ এবং খুনে নিহত একটি মেয়ের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে ধর্ষণে অভিযুক্ত, এটা কিভাবে হতে পারে? আজকে শহীদ তর্পণ করতে চাইছেন কারা, কে না, তারপরেও যারা সিপিএম এর সঙ্গে ছিল। এই মানে কি আছে? সারা বাংলার সবাই জানেন 1993 সালের 21শে জুলাই 14 জন নিহত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, 100 জনের বেশি জখম, এবং আন্দোলনটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আই কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্রের দাবিতে। তো সেখানে যদি সেগুলোকে কেউ মানে বিজেপি চায় যে তৃণমূলকে একটু ডিস্টার্ব করার জন্য এই ধরনের কিছু লোকজনকে ব্যবহার করতে, চাটন টাইপের কিছু লোককে ব্যবহার করতে, তো তারা ব্যবহৃত হতে যাচ্ছেন, মানুষ বিচার করবে। একটা ভোট আসতে দিন না, একটা ভোট। তুমি যেটা বলেছিস সেটা ঠিক করো নি কাল, সেটা হচ্ছে ওই মমতাদি
এক কর্মীকে চড় নিয়ে। আমি আবার বলছি, সমস্ত যারা অন্তত একটা পলিটিক্যাল ক্লাসের ব্যবস্থা করো, এটা রিপোর্টার তো খুব জরুরি। আমি একজন সাংবাদিক সত্তা থেকে বলছি, 1992 সালে, লিখে রেখে দাও, 1992 সালে যখন ওই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এর কিছুদিন পরে কলকাতা সফর করেছিলেন তৎকালীন বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির। সকালে ক্যালকাটা ক্লাবে তার প্রেস কনফারেন্স ছিল, পরবর্তীকালে বিকেলে তৎকালীন এসপ্ল্যানেড ইস্টে তার জনসভা ছিল। কল্যাণ সিংকে কেন্দ্র করে স্বভাবতই তৎকালীন বিজেপির একটা ভিড় ইত্যাদি ছিল। কল্যাণ সিং যখন বক্তৃতা করবেন, তিনি তখন এসে পৌঁছননি, বিকেল গড়িয়েছে, সামনেটা অনেকটা ফাঁকা জোন করে দিয়েছে পুলিশ, কিন্তু দু একজন বারবার ঢুকে গিয়ে অত্যন্ত বিশৃঙ্খলা তৈরি করছিল এবং শৃঙ্খলা রক্ষার নামেই বিশৃঙ্খলা প্রায় হয়ে যাচ্ছিল। সেই লোকগুলোর হয়তো দোষ নেই, তারা বাকিদের চুপ করাতে যাচ্ছে, করতে গিয়ে সবাই মিলে একটা হয়ে যাচ্ছিল। পরশ দত্তকে জিজ্ঞেস করবেন, এখনো বোধহয় বেঁচে আছে, পরশদা বেঁচে আছে, ওইখানে দাঁড়িয়ে জেনারেল সেক্রেটারি পরশ দত্ত সকলের সামনে দলের এক প্রভাবশালী নেতাকে ঠাসিয়ে এক চড় মেরে বলেছিলেন, একদম সাইডে যাও। আমরা জিজ্ঞেস করেছিলাম, পরেশদা আপনি একটা প্রকাশ্যে একজন নেতাকে মারলেন? বলে, এটা আমার আর আমাদের নেতৃত্ব আর আমার কর্মীর, আমার নেতার সম্পর্ক। আমাদের ওই জায়গাটার শৃঙ্খলাটা রাখার জন্য একটা আমাদের রিয়াকশন হয়েছে, তার সঙ্গে ওকে অপমানের কোনো সম্পর্ক নেই। এখন 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 গতকালও যেটা হয়েছে, ওর হাজরায় মার খাওয়ার পর ছেলে মেয়েগুলো এখানে কাতরাচ্ছে, বাইরে এত মিডিয়া এবং এত কর্মী, গাড়ি ঢুকতে পারছে না, মমতা ব্যানার্জি ইনজিওরদেরকে তুলে নিয়ে যাচ্ছে। সেই সময় সামনে যারা পড়ে যাচ্ছে, উনি ধাক্কা মেরে, চড় থাপ্পড় মেরে সরিয়ে ক্লিয়ার করছেন যাতে গাড়িটা আসে এবং ইনজিওরদের তোলা। উপাসনাকে যখন মারা হলো, উপাসনাকে যখন টেনে হিচড়ে নামাচ্ছে, তখন তোমার চ্যানেল দেখায় না, আর মমতা ব্যানার্জি নিজের কর্মীকে তখন সরাচ্ছে, সেইটা তোমাদের দেখানো হয়। এটাও তো ঠিক নয়। উপাসনা একটা মেয়ে দাঁড়িয়ে, তাকে ঘিরে দুঃশাসন দুর্যোধনেরা যে তাণ্ডব করেছে, সেটা ক সেকেন্ড দেখিয়েছ, আর মমতা দিকটা ক সেকেন্ড দেখিয়েছ। বাধ্য নয় সবুজ প্রশ্নের উত্তর দিতে। শুধু লাইভে চলেনি, ওটা তারপর বারবার হয়েছে। এটা কোনো একটা না, এটা বোঝা উচিত যে সেই সময় পেছনে কান্নাকাটি চলছে, ইনজিওর লোকদের গাড়িতে তোলা চলছে, গাড়ি ঢুকতে পারছে না, তখন নেত্রী ফাঁকা করতে যাচ্ছেন, কাকে ধাক্কা দিয়েছেন, কাকে চড় দিয়েছেন, সেটা ইস্যু। আর যখন একটা মেয়েকে ফাঁদে ফেলে সামনে ব্যারিকেড আটকে দিয়ে তার পেছনের ছেলেগুলোকে মারা হচ্ছে, মেয়েটাকে টেনে ফেলে দেওয়া হলো বাইক থেকে, ওই সেই ফুটেজ গুলো দিয়ে তো সেগুলোকে গোল গোল দাগ দিয়ে তো তোমাদের চ্যানেলে চললো না। বিভিন্ন পঞ্চায়েতগুলোতে প্রধান উপপ্রধান যারা পৌঁছতে পারে, বিষয়গুলো যদি এখন যারা চলে যাচ্ছে, অনেকে বলতে না, এটা তো একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ভরসা আউট, ভয় ইন করে দিয়েছে বিজেপি। ভরসা আউট, ভয় ইন। ঢুকলে পুলিশ কেস, ঢুকলে ডিম, ঢুকলে অপমান, খুন করিয়ে বলানো হচ্ছে ইস্তফা দাও। তো ফলে অনেকে সেই জায়গাটায় হেজিটেট করছে। বিভিন্ন দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে, সেই নিয়ে আলোচনা দেখুন, যতক্ষণ না আমরা সেগুলোকে দেখতে পাবো, ততক্ষণ আমরা ওটা কি বেরোচ্ছে কি বলবো। তাহলে তো সেখানে সমানভাবেই শ্বেতপত্র আসা উচিত, যেটা বাজেট আলোচনার সময় অনুরোধ করা হয়েছিল, যে তাহলে গত 5 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গের কতটা পাওনা ছিল, আদৌ কতটা পাওয়া গেছে আর কতটা পাওয়া যায়নি, তার শ্বেতপত্রটা প্রকাশ করা হোক। 100 দিনের 21 সালে হারার পর থেকে 100 দিনের কাজে টাকা দেয়নি, আবাসে টাকা দেয়নি, জল জীবন মিশনে টাকা বন্ধ করেছে, 2 লক্ষ কোটি টাকার বেশি দেয়নি। প্রাকৃতিক দুর্যোগে অন্য রাজ্য টাকা পেয়েছে, পশ্চিমবঙ্গ পায়নি। তাহলে প্রথমে তো আগে বাংলার অধিকারের শ্বেতপত্রটা ওনারা প্রকাশ করবেন।
তারপর নিজেদের রাজনৈতিক এজেন্ডা কি করবে সেগুলো আমরা পড়ে দেখব। পশ্চিমবাংলা থেকে কর আপনারা আদায় করে নিয়ে গেছেন, বাংলার মানুষ ট্যাক্স দিয়েছে, কিন্তু বাংলার মানুষকে প্রাপ্য দেননি। কোন খাতে কত টাকা, কোন ডিপার্টমেন্টের টাকা পাওনা ছিল, আর ওই আর্থিক বছরের একদম শেষ দিকে একটা টাকা পাঠিয়ে দিয়ে তখন খরচা করা যায় না, ওই গল্প দেখাবেন না। একটা ফিনান্সিয়াল ইয়ারে খরচা করা যায় এমন সময় টাকা এসছে, এইরকম টাকার হিসাব দেবেন। লোক দেখানো, লোক দেখানো নাটক। তৃণমূল কর্মী ডিজির সঙ্গে তো আমরা বারবার জানাচ্ছি, আমরা চিঠি দিয়েছি, আমরা কথা বলেছি, আমরা স্পটে যাচ্ছি, আমরা থানায় যাচ্ছি, আমরা আইনে লড়ার চেষ্টা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা লড়ছেন, তো তারা যেতে পারছে না। তো তারা তো মানুষের কাছে ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং বেঈমান গদ্দার বলে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে প্রত্যাখ্যাত। তাই জন্য ডিজির কাছে নাটক করতে যাওয়া হচ্ছে, কারণ ওরা তো সরকার স্পন্সর। ফলে এসি ঘরে বসে ডিজির সামনে চা খেয়ে কথা বলাটা ওদের পক্ষে সহজ। আর আমরা স্পটে যাচ্ছি, থানায় থানায় ঘুরছি, কোর্টে কোর্টে যাচ্ছি, আমরা ঘুরছি। এনকাউন্টারের তদন্ত পাঠিয়েছে, এনকাউন্টারের তদন্ত পাঠিয়েছে প্রশাসনিক বিষয়। আপনারা কি দেখলেন বড় কথা নয়, আপনারা তারপর কি কি দেখালেন সেটা বলুন। আপনি বলেন আপনারা দেখলেন যে কি কি হামলা হলো, এবার আপনার চ্যানেল দেখালো কতটা সেটা বলবেন তো। আমি নইলে কি করে আমি রিয়াকশন দেবো? মানে আপনি মানছেন যে কালকে খুব খারাপ হামলা হয়েছে, আপনি তো বললেন। হ্যাঁ, মারপিট মানে কার সঙ্গে মারপিট? মেরেছে, নিরস্ত্র মিছিলকে মেরেছে। মারপিট কথাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, প্রশ্নটা কি? ওরা 21শে জুলাইকে ভয় পাচ্ছে। 21শে জুলাই বুঝতে পারছে যে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে জেদ ধরে বসে আছেন, আসবেন। কি কি ভাবে বাধা দেওয়া যায়, কি কি ভাবে অনুমতিতে দেরি করানো যায়, কি কি ভাবে জটিলতা তৈরি করা যায়, কি কি ভাবে যারা আসবে সেই জায়গা থেকে বাধা তৈরি করা যায়, সেই সমস্ত রকম ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন বলে আমাদের খবর এসেছে। চলো, এবার আমরা বলি হ্যাঁ। আমরা তো যেটা ধর্মতলা যদি আমাদের দেওয়া হয়, আমরা ওখানে 2 থেকে 3 লাখ তো আমাদের এমনি লোক ধরবে, কিন্তু ওরা যে দেবেন না বললে আমরা কি করব? আমরা তো প্রিপারেশন, আমরা তো চাইছি ধর্মতলাটা দেওয়া হোক, ওই ভিক্টোরিয়া হাউসের সামনে দেওয়া হোক। ওনারা না দিলে আর কি করবো? আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন। তারা অপরাধভাবে তখন কেন শাস্তি করতে আবার যখন শাস্তি হয় তখন আবার কেমন এদের উপরে না, দিলীপ বাবু যে কথাগুলো বলছেন এগুলো ঠিক হচ্ছে না। কখনো বলছেন এই ডিম থেরাপি হোক, কখনো ওই হচ্ছে যে ডিমের বদলে পাথর মারতে বলবে, এগুলো ঠিক না। যখন দার্জিলিং এ ওনার পশ্চাৎ দেশে কি যেন কে মেরেছিল, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। ফলে এই ধরনের জিনিসগুলো ওনাদের মতো সিনিয়র নেতাদের মুখ থেকে শোভা পায় না। আমরা সবাই নিন্দাই করেছিলাম দার্জিলিং এ যখন দিলীপ বাবুর পশ্চাৎ দেশ থেকে কি একটা হয়েছিল, কিছু একটা ঘটেছিল সকালবেলা, মনে করে দেখবেন। তো সেগুলো আমরা কেউ সাপোর্ট করি, ফলে মর্নিং ওয়াকের সময় তো সুতরাং ওগুলো কেউ সাপোর্ট করে। ফলে মানে এই কালচারগুলো হঠাৎ আজ ক্ষমতা আছে বললে একটুখানি 4টে গরম ডায়লগ দিয়ে নিলাম, হ্যাঁ, এটা ঠিক না। মানে এই কালচারটা ঠিক না। রাজনৈতিক বিরোধিতা হবে, তর্কাতর্কি হবে, বিবৃতির লড়াই হবে, তো হবেই। এবার আমরা পরে কোথায়? নাচটা করছেন যে আমাদের সব ছেলেকে সম্ভব এটা অভিযোগ করছে পরিবারের। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে এতক্ষণে হই হই কাণ্ড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক তমুক আপনাদের সমস্ত সারাদিনের ব্রেকিং, হ্যাঁ, ওই শিশি কে তৈরি করেছে, বোতল কে তৈরি করেছে, ওষুধ কোম্পানি কার, এগুলো হতো। এখন যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই,
তাই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা স্যালাইন কিসে কি ক্ষতি হচ্ছে, ফলে সেটা তো আর সে তার বিচার আর এখন আর কে করবে। এটা যদি তৃণমূলের সরকার থাকতো তাহলে আপনারাও দেখিয়ে দিতেন, জনগণও দেখিয়ে দিত, কত কি দেখানো যেত তখন তৃণমূলের সরকার থাকলে। তৃণমূলের সরকার যখন নেই, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও তো ছেড়েই দিন, হতো স্বাভাবিক। চলো এবার আমরা ওটাকে ধরা যাচ্ছে না কেন? এটা আজব না, একটা লোককে ধরা যায় না? কৌশিক আদৌ যদি তার বিরুদ্ধে সত্যি অভিযোগ থাকে তাহলে ধরা যাবে না কেন? যদি সত্যি অভিযোগ থাকে, মাঝখানে একটা গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট না কিসব করে একটা ধরা পড়েছিল, তাহলে তখন কেন ধরা হলো না? যদি সত্যি অভিযোগ থাকে একটা ব্যবস্থা হোক, আর যদি অভিযোগ না থাকে তাহলে শুধু একটা লোকের বদনাম করতে করতে হয় না।